আসসালামু আলাইকুম। একটি অন্ধকার এলাকায় ছিল একটি মাত্র আলোকিত দোকান, কিন্তু এই দোকানের ওনার ছিল খুবই রহস্যময়। সে ছিল কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী। এই রহস্যময় লোকটা আসলে কে, আর কেনই বা পুরো এলাকায় কোনো আলো না থাকা সত্ত্বেও শুধুমাত্র এই দোকানটাতেই আলোকিত হয়ে থাকে? জানতে হলে দেখতে হবে আজকের এই কোরিয়ান সিরিজের এক্সপ্লেনেশন, যার নাম লাইট শপ। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে চলে যাওয়া যাক আজকের গল্পে। মুভি শুরু হয় কিম নামের এক ব্যক্তিকে দিয়ে। প্রতিদিন বাস থেকে নামার পর সে লক্ষ্য করে যে একটা মেয়ে তার সমস্ত লাগেজ নিয়ে বাস স্ট্যান্ডে বসে আছে। প্রথম কয়েকদিন সে মেয়েটিকে ইগনোর করে, কিন্তু একদিন সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করেই ফেলে, তুমি এখানে কি করছো? মেয়েটি বলে, বাসের অপেক্ষা করছি। কিম তাকে জানায়, আমি যে বাস থেকে নামলাম সেটাই শেষ বাস ছিল, এখন আবার সকালেই বাস আসবে। সেই মেয়েটি, যার নাম লি, সে কিমকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনো? কিম তাকে চিনত না, তাই সে মাথা নেড়ে অস্বস্তি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন যখন সে আসে তখনও ঠিক একই জিনিস ঘটে। কিম বাস থেকে নামে এবং মেয়েটি আবার বাস স্ট্যান্ডে বসেছিল। তফাৎ শুধু এটাই ছিল যে সেদিন বৃষ্টি হচ্ছিল। কিমের মেয়েটির প্রতি মায়া হয় এবং সে বলে, তোমার এখানে থাকা ঠিক হবে না, আমার বাড়ি কাছেই, চাইলে তুমি আজকের রাতটা সেখানে কাটাতে পারো। মেয়েটি রাজি হয়ে যায় এবং কিম তাকে নিজের বাড়ি নিয়ে আসে। এরপর দৃশ্য বদলে আমাদের এক নার্সকে দেখানো হয়, যে রাতের আইসিইউতে ডিউটি করছিল। এই সময় এক অদ্ভুত লোক আইসিইউতে ঢোকার চেষ্টা করে। নার্স যখন তাকে ভেতরে যেতে বাধা দেয় তখন সে বলে যে সে আসলে মর্গে যেতে চায়, যেখানে হাসপাতালের কর্তৃপক্ষ মৃত্যুর পর লাশগুলো ফ্রিজে রাখে। নার্স তার কথার জবাব দেওয়ার আগেই একজন পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। নার্স সেই পরিস্থিতি সামলে যখন ফিরে আসে তখন সে অদ্ভুত লোকটা সেখানে আর ছিল না। এর পরের দৃশ্যে আমরা একটি লাইট শপ বা আলোর দোকান দেখতে পাই, যার মালিক হলো জং নামের একজন লোক। জংয়ের কাছে একজন বিভ্রান্ত লোক লাইট কিনতে আসে। জং তাকে লাইট তো দিয়ে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে ওই লোকের কোনো কিছু না জিজ্ঞেস করেই সমস্ত ইনফরমেশন নিজের ডাটা রেজিস্টারে লিখে নেয়। ঠিক তখনই সেই দোকানে হাসপাতালের ওই অদ্ভুত লোকটা চলে আসে। জং তাকে জিজ্ঞাসা করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিন্তু লোকটা কিছু না বলেই বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে যায়। এখন দৃশ্য বদলে একটি স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে মাঠের মধ্যে একটা মেয়ে একটি ক্লাসের দিকে নজর রাখছিল। দেখা যায় সেখানে হাজুন নামের এক মেয়ে বসেছিল। হাজুনও তাকে লক্ষ্য করে উপর থেকে হাত নাড়ায়। কিন্তু অদ্ভুত জিনিস আমরা এখানে খেয়াল করি যে হাজুন এবং সেই অন্য মেয়েটিকে ওখানকার বাকি সমস্ত লোক এমনভাবে ইগনোর করছিল যেন তারা তাদের দেখতেই পাচ্ছে না। আমাদের আবারও লাইট শপের দৃশ্য দেখানো হয়, যেখানে জংয়ের কাছে এক ব্যক্তি আসে। এই লোকটা আসার সাথে সাথেই জংয়ের চশমা বরফে পরিণত হতে শুরু করে। লোকটা জংকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো কুকুর দেখেছো? আসলে একটা কুকুর আমাকে খুব বিরক্ত করে এবং আমার বাড়ির সামনে এসে খুব উচ্চস্বরে আওয়াজ করে। জং তাকে না করে দেয় যে সে কোনো কুকুর দেখেনি, আর এই বলতে বলতে সে চশমাটা খুলে ফেলে, আর চশমা খোলার সাথে সাথেই সেই লোকটা সেখান থেকে চলে যায়। এখানে হাইজুর স্কুল দেখানো হয়। হাইজুর সমস্ত বন্ধুরা কথা বলছিল যে স্কুলের অনেক মেয়ে নাকি কিছু আত্মা দেখছে। হাইজু ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু খুব অদ্ভুতভাবে সেই মেয়েরা তাকে পুরোপুরি ইগনোর করছিল। তারা তার কোনো কথার উত্তর দিচ্ছিল না, এমনকি তার ডাকের পরও তার দিকে তাকাচ্ছিল না। ঠিক এই সময়ে লাইট শপের ভেতরে একজন নতুন মহিলা আসে, যার নাম আমরা জানতে পারি। তার নাম হচ্ছে হাইবন। সে চুপচাপ পুরো দোকানটা দেখতে থাকে এবং তারপর যখন একটা লাইটে হাত দিতে যায় তখন জন তাকে অদ্ভুতভাবে বারণ করে এবং বলে, তোমার এমনটা করা উচিত নয়। জংয়ের বলার ধরন এমন ছিল যেন সেই লাইটটা টাচ করলে ওই মহিলা কাউকে মেরে ফেলতে চাইছে। যাই হোক, হাইবন সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই রাস্তায় হাইজুকে দেখতে পাই। রাস্তায় বৃষ্টি হচ্ছিল এবং সেই স্কুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তায় তার ভয় লাগতে শুরু করায় সে লাইট শপের ভেতরে চলে আসে। আমরা জানতে পারি যে জং হাইজুকে খুব ভালোভাবেই চিনত এবং সে আশায় জং খুশি হয়। জং হাইজুকে একটি ক্যান্ডি দেয় এবং তারা কথা বলতে শুরু করে। হাইজু বলে যে সে খুব ভয়ে আছে, কারণ সে শুনেছে আশেপাশে নাকি অনেক ভূত থাকে। জং তাকে জবাবে বলে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এবার জং তাকে একটা অদ্ভুত প্রশ্ন করে, তুমি কি তোমার মায়ের সাথে থাকো? হাইজু বলে, হ্যাঁ।
তখন জং তাকে একটি অবাক করা কথা জানায়। তুমি সৃষ্টিকর্তার কাছ থেকে একটি উপহার পেয়েছো, তুমিও আত্মা ও ভূতেদের দেখতে পাও। হাইজু এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে, যদি আমি কখনো কোনো আত্মা দেখি তবে কিভাবে চিনব? জং বলে, তোমাকে তাদের খুব ভালো করে দেখতে হবে, তাদের মধ্যে অদ্ভুত বা অস্বাভাবিক কিছু একটা থাকবে। হাইজু চিন্তায় পড়ে যায়। আর এই সময় আয়নায় জংয়ের যে প্রতিফলন দেখা যায় সেখানে তাকে পুরোপুরি বুড়ো দেখাচ্ছিল, অর্থাৎ জং নিজেও একজন ভূত ছিল। দৃশ্য বদলে আমরা অন্যদিকে আবার কিমকে দেখতে পাই। কিম নিজের বাড়ি যাওয়ার পর খেয়াল করে যে লির হাতের নখগুলো উল্টো দিকে লাগানো রয়েছে। সে জিনিসটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আমরা দেখি ঠিক তখনই লি তার উপর হামলা করে বসে। লি তার সাথে কি করেছিল তা দেখানো হয় না, কিন্তু এরপর লি একটা সুটকেস নিয়ে কিমের বাড়ি থেকে বের হচ্ছিল এবং তার সুটকেস থেকে রক্ত পড়ছিল। হাইজু তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেও লিকে দেখে ফেলে এবং লিকে দেখে হাই বলে। অবাক হয়ে লি পিছন থেকে তার দিকে তাকায়। লি নিজে অবাক ছিল যে হাইজু কিভাবে তাকে দেখতে পাচ্ছে, কারণ লি তো একটা ভূত ছিল। ঠিক এই সময়ে রাস্তায় ইউজি নামের আরও একটি ছেলেকে দেখানো হয়। সেও যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তার খুব ভয় লাগছিল। নিজের ভয় কমানোর জন্য সে গান গাচ্ছিল। বাড়ির ভেতরে সায়ান নামের একটি মেয়ে তার গানে প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। সে গানের কারণে নিজের কাজ করতে পারছিল না। তার উপর আবার ঘরের লাইটও চলে যায়। লাইট যাওয়ার সাথে সাথেই আমরা তার পেছনে ছায়ার মতো অন্য কাউকে দেখতে পাই, কিন্তু সায়ান এই ব্যাপারে অজানা ছিল। সে যখন মেইন সুইচ চেক করতে যায় দেখে সুইচ বন্ধ ছিল না, তবুও লাইট আসছিল না এবং এমনটা শুধু তারই ঘরে হচ্ছিল। সে এই ভেবে বিষয়টাকে ইগনোর করে যে বাড়িটা অনেক পুরনো, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। সে ঘরে এসে আবার ল্যাপটপ খুলে কাজ করতে শুরু করতেই ইউজির গলার আওয়াজ তাকে আবারও বিরক্ত করে এবং সে জানালা দিয়ে ইউজিকে গান বন্ধ করতে বলে। তখনই ইউজিও তার ঘরের জানালার দিকে তাকায় এবং সে সায়ানের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এখানে আবারও ওই হাসপাতালের নার্সকে দেখানো হয়। নার্স ওই সময় ওয়াশরুমে ছিল। তখন ওয়াশরুমের ভেন্টিলেশন থেকে কেউ একজন বের হয়ে ঝুলে তাকে দেখতে থাকে। নার্স তাকে দেখে ভয় পেলেও চিৎকার করে না, বরং সে নিজের চোখ এবং কান বন্ধ করে নেয় এবং সেই সত্তাটিকে পুরোপুরি ইগনোর করে। এরপর সেই সত্তাটিও সেখান থেকে গায়েব হয়ে যায়। দৃশ্য বদলে পরের রাতের আবারও হাইজুনকে দেখানো হয়, যে কিনা স্কুল শেষে বাড়ি ফিরছিল। রাস্তায় সে হাইবনকে দেখতে পায়। ওই সময় বৃষ্টি হচ্ছিল, তাই হাইজু হাইবনের সাথে নিজের ছাতা শেয়ার করে। তারা কথা বলতে বলতেই হাঁটছিল, কিন্তু হঠাৎ করে হাইবন লম্বা হতে শুরু করে এবং বড় হতে হতে তার উচ্চতা অনেক বেশি হয়ে যায়। হাইজু তাকে দেখে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে সে মানুষ নয়। জং তাকে যেভাবে বলেছিল যদি এমন কেউ সামনে আসে তবে তার দিকে না তাকিয়ে তাকে ইগনোর করে চলে যেতে হবে। প্রথমে হাইজু এই কথা মেনে সোজা হাঁটতে শুরু করে, কিন্তু সে যখনই পেছন ফিরে তাকায় দেখে হাইবন তখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে তার দিকে ধেয়ে আসছিল। জংও এইসব কিছুর ব্যাপারে জানতে পেরে যায়, তাই সে দৌড়ে নিজের লাইট শপ থেকে বের হয়ে আসে। সে হাইজুকে তখনই নিজের বাড়ি চলে যেতে বলে এবং এখানে হাইবনের সামনে নিজের চশমা খোলে। হাইবন জংয়ের চোখ দেখে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন ইউজি যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল রাস্তায় তার সাথে লির দেখা হয়। লির কাছে সে সুটকেসটা খেয়াল করে, কিন্তু এটা খেয়াল করেনি যে সুটকেস থেকে তখনও রক্ত বের হচ্ছে। সে লিকে একজন নিরীহ মেয়ে ভেবে তার সাথে ছাতা শেয়ার করতে শুরু করে। যখন তারা সায়ানের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ইউজি লিকে বলে, এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমার খুব ভয় লাগে, কারণ একবার আমি এই বাড়ির মালিকের পেছনে একটা ভূতকে দেখেছিলাম। ঠিক এই সময় আমরা দেখি সায়ানও ঘরের ভেতরে নিজের পেছনে একটা ছায়া দেখতে পায় এবং সেও বুঝতে পেরে যায় যে তার ঘরে অন্য কারোর সত্তা বাস করছে। বাহিরে আমরা আবারও ইউজি এবং লিকে দেখি। কথা বলতে বলতে ইউজি লির হাত দেখে ফেলে এবং খেয়াল করে যে লির নখগুলো উল্টো দিকে যুক্ত হয়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে লি মানুষ নয় এবং ভয়ে তার প্রাণ প্রায় উড়ে যাচ্ছিল। ভয়ের চোটে সে নিচে পড়ে যায় এবং তার পাও বেঁকে যায়। সে কাঁপতে শুরু করে এবং লি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? ইউজি তার কথার কোনো জবাব না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর লি সেই লাইট শপের ভেতরে আসে। জং লিকে জিজ্ঞাসা করে, তোমার কি চাই? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? লি এই সময় একটা বাল্বে খুব মনোযোগ দিয়ে দেখে এবং জংকে বলে, আমি জানি আমার কি চাই। এই বলে সে ফিরে যাওয়ার জন্য রওনা হয়। ঠিক তখনই সেখানে একজন ডিটেকটিভ চলে আসে। ডিটেকটিভ একজন লোককে খুঁজতে খুঁজতে এখানে এসেছিল
এবং সে জংয়ের কাছে সেই লোকের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এই সময় সে খেয়াল করে যে লি যেখান দিয়ে যাচ্ছিল সেখানে রক্ত পড়ে আছে। তার খেয়াল লির সুটকেসের দিকে না গেলেও সে লিকে থামিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি কোথাও চোট লেগেছে? লি মাথা নেড়ে না বলে এবং বাহিরে চলে যায়। লির অবস্থাও বেশ খারাপ ছিল এবং বাহিরে বৃষ্টি হচ্ছিল, তাই ডিটেকটিভ তাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য নিজের রেইনকোটটা দিয়ে দেয়। এবার দৃশ্য বদলে আমাদের আবারও হসপিটালের দৃশ্য দেখানো হয়। হাসপাতালের মর্গে একজন নার্স একটি ডেড বডি দেখে ভয় পেয়ে যায় এবং ডক্টরকে বলে যে এই মরা লাশটি কথা বলছিল। ডক্টর মোটেও অবাক হয় না, বরং সে স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ায় এবং নার্সকে বলে, চলো এর কাছে ক্ষমা চাও। তারা দুজনে মিলে সেই ডেড বডির কাছে ক্ষমা চায়, যার পর নার্স সেখান থেকে চলে যায় এবং ডক্টর একাই সেই ডেড বডিকে তৈরি করতে শুরু করে। আমাদের দেখানো হয় ডক্টর সেই ডেড বডির সাথে কথা বলছিল। ডেড বডিটি বিভ্রান্ত ছিল যে তার সাথে কি হচ্ছে। তখন ডাক্তার তাকে বলে, তুমি মারা গিয়েছো। এই হাসপাতালে সেই নার্স তখনও বাড়ি যায়নি। সে যখন লিফটে ছিল হঠাৎ করেই তার সামনে একজন বাস ড্রাইভার হাজির হয়। সেই বাস ড্রাইভার তাকে দেখে কাঁদতে শুরু করে এবং তার কান্নার সাথে সাথে তার চোখ দিয়ে নয়, বরং তার পুরো শরীর দিয়ে পানি বের হতে শুরু করে। সেই পানি লিফটে ভরে যায়। নার্স এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সে পানিতে প্রায় ডুবতেই যাচ্ছিল। তখনই হঠাৎ লিফটের দরজা খুলে যায়। নার্স দেখে সেখানে না তো কোনো পানি ছিল আর না সেই লোকটা। দৃশ্য বদলে আবারও আমাদের লাইট শপের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন অপরাধীকে খুঁজতে খুঁজতে ডিটেকটিভ আবারও চলে আসে। জং এবার ডিটেকটিভের কাছে সেই লোকের ব্যাপারে জানতে চায় যাকে তারা খুঁজছে। যখন ডিটেকটিভ সেই লোকের ব্যাপারে বলছিল, আমরা খেয়াল করি সে ডিটেকটিভের চোখ বারবার বদলে যাচ্ছিল। পরের দিন সকালে হাসপাতালের দৃশ্য দেখানো হয়। নার্স এবার নিজের ডিউটিতে চলে আসে এবং সে যখন একজন পেশেন্টকে লিফটের মাধ্যমে অন্য রুমে শিফট করছিল, তখন সেই পেশেন্ট বলে, আমি হাসপাতালে এমন অনেক মানুষকে দেখতে পাই যাদের বাকি কেউ দেখতে পায় না। নার্স তাকে কিছু না বলে জানায়, আমিও সেই মানুষদের দেখতে পাই। এমনটা তখন হয় যখন আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবারও বেঁচে উঠি। সে বলে ওঠে তারও এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল এবং তখন থেকেই সেও এই মানুষদের দেখতে পায়। সে বলে, যদি আপনি এখন এমন কাউকে দেখেন তবে তাকে ইগনোর করবেন। এরপর নার্স তাকে আইসিইউয়ের একটি রুমে নিয়ে আসে। এই আইসিইউ রুমে আমরা অনেক পেশেন্টকে দেখতে পাই যারা কোমায় ছিল। আশ্চর্যের বিষয় হলো এই সমস্ত পেশেন্টরাই ছিল সেই চরিত্রগুলো যাদের আমরা এতক্ষণ ধরে মুভিতে দেখে এসেছি। অর্থাৎ এখানে একটি মস্ত বড় টুইস্ট রিভিল হয় যে আমরা যাদের এতক্ষণ দেখছিলাম তারা আসলে জীবিত নয়, তাদের আত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। কারণ তারা মরেনি, আবার বেঁচেও নেই, তারা কোমায় আছে। এই কারণেই তাদের আত্মা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। এবার ফাইনালি আমাদেরকে হাইজুকে দেখানো হয়। হাইজু প্রতিবার লাইট শপ থেকে তার মায়ের জন্য একটা করে বাল্ব নিয়ে যেত, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সে যখনই বাড়িতে এসে সেই বাল্বটা লাগাতো, বাল্বটা তখনই নষ্ট হয়ে যেত। এভাবে তাদের ডাস্টবিনের ভেতরে অনেকগুলো বাল্ব জমা হয়ে গিয়েছিল। হাইজুর মা এই সময় খুব উদাস ছিল, তাই হাইজু তাকে জড়িয়ে ধরে। এই সময় হাইজু একটা খুব অদ্ভুত জিনিস অনুভব করে। হঠাৎ করে তার মায়ের শরীর থেকে অনেক ফুলের সুগন্ধ আসতে শুরু করে। দৃশ্য বদলে আমাদের আসল দুনিয়ার দৃশ্য দেখানো হয়। আমরা সেই ডক্টরকে দেখতে পাই যে একটা ডেড বডিকে বলছিল, তুমি মারা গিয়েছো। সেই ডাক্তার অন্য কারোর সাথে নয়, বরং হাইজুর মায়ের সাথে কথা বলছিল এবং সে তখন হাইজুর মায়েরই ডেড বডি তৈরি করছিল। তার ডেড বডির চারপাশে সে ফুল দিচ্ছিল, যার কারণে হাইজুর মায়ের শরীর থেকে সুগন্ধ আসছিল। এর মানে পরিষ্কার যে হাইজুর মা এবং হাইজুও সেই সময় আত্মার দুনিয়াতে ছিল, কিন্তু তারা এই আত্মার দুনিয়ায় কিভাবে এলো, এখানে সেই রহস্য উন্মোচিত হয় এবং গল্প অতীতে ফিরে যায়। আমরা এই সিজনে দেখানো সমস্ত চরিত্রদের দেখতে পাই যারা যারা তাদের নিজস্ব রুটিন ফলো করছিল। প্রথমে আমরা কিমকে দেখি যে তার বাগদত্তা অর্থাৎ ফিয়ন্সের সাথে দেখা করতে যাচ্ছিল, আর কিমের বাগদত্তা অন্য কেউ নয়, সে ছিল লি। এরপর আমাদের হাই বোন এবং শায়ানকে দেখানো হয় এবং আমরা জানতে পারি যে তারা দুজনে একসাথেই থাকে।
ফাইনালি আমরা হাইজু এবং তার মাকেও দেখে নিই। হাইজুর মা হাইজুর খুব খেয়াল রাখতো। সবসময় হাইজুর বাবা তাকে স্কুল থেকে নিয়ে আসতো, কিন্তু সেদিন তার বাবা বিজনেস ট্রিপে যাওয়ায় হাইজুর মা নিজে তাকে নিতে গিয়েছিল। আর সেই স্কুল থেকে বের হওয়ার সময় আমাদের ইউজিকেও দেখিয়ে দেওয়া হয়। ইউজি এসে একটা বাসে বসে, যেখানে আগে থেকেই সেই বাস ড্রাইভার ছিল, যাকে আমরা আগে লিফটে নার্সের সাথে দেখেছিলাম। এই সময় ড্রাইভার খেয়াল করে যে বাসের ব্রেক ঠিকঠাকভাবে কাজ করছে না, তবুও সে ওটা ঠিক করে না, কারণ বাসের ছাড়ার সময় হয়ে গিয়েছিল। আর এই বাসে সব মেইন ক্যারেক্টারগুলো উপস্থিত ছিল। বাস চলতে শুরু করে, বাহিরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাসের ব্যালেন্স বিগড়ে যায়, টায়ার পাঞ্চার হয়ে যায়, ব্রেক কাজ করে না এবং বাসটি গিয়ে ব্রিজ ভেঙে পানির নিচে পড়ে যায়। আর অন্যদিকে লিকে দেখানো হয় যেই কিনা বাস টার্মিনালে অপেক্ষা করছিল কিমের জন্য। সে এই অ্যাক্সিডেন্ট থেকে ভেঙে পড়ে। ইমার্জেন্সিতে সবাইকে হাসপাতালে আনা হয় এবং সবার অবস্থা খুব খারাপ ছিল। আমরা জানতে পারি যে হসপিটালে পৌঁছানোর আগেই হাইজুর মা এবং হাইবন দুইজনেরই মৃত্যু হয়েছিল, আর বাকি সবাই কমায় চলে গিয়েছিল। কিমের বাবা মা এই সময় কিমের জন্য খুব চিন্তিত ছিলেন। লি কিমের অবস্থা জানার জন্য কিমের মাকে মেসেজ করলে কিমের মা রেগে তাকে বলে দেয় যে কিম মারা গিয়েছে, কারণ তিনি চাননি লি কিমের সাথে থাকুক, কারণ লি শুনতে এবং বলতে পারত না এবং এই দুনিয়ায় কিম ছাড়া তার আর কেউই ছিল না। কিমের মৃত্যুর খবর শুনে সে অনেক ভেঙে পড়ে এবং নিজের জীবন শেষ করে দেয়। অর্থাৎ আমরা জানতে পারি যে আত্মার দুনিয়ায় 3 জন মানুষ মারা গিয়েছিল এবং বাকিরা জীবন ও মৃত্যুর মাঝখানের একটা ধাপে ছিল। লি আত্মহত্যা করেছিল এবং সে এত বেদনাদায়ক উপায় করেছিল যে তার হাতের নখ পর্যন্ত ভেঙে গিয়েছিল। এ কারণেই আত্মার দুনিয়াতে তার নখগুলো সব উল্টো লাগানো ছিল। এবার দৃশ্য বদলে আবার বর্তমানে ফিরে আসে এবং আমাদের সেই আত্মার দুনিয়া দেখানো হয়। আমরা লিকে সেই বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে দেখি, যেমনটা সে মারা যাওয়ার আগে করছিল। বাস থেকে কিম বের হয়ে আসে। আসলে সে কিম নয়, কিমের আত্মা। সে এখন এটাও ভুলে গিয়েছিল যে কি তার বাগদত্তা ছিল। প্রতিদিনের মতো সে লিকে দেখে এবং ভাবে যে লি কেন তার দিকে এভাবে তাকিয়ে আছে, আর সে সেখান থেকে চলে যায়। সব সময় কিছুটা দূরে যাওয়ার পরই কিম পড়ে যেত, কারণ আসল দুনিয়ায় তার দুটো পাই ভেঙে গিয়েছিল। আর এই আত্মার দুনিয়াতে সে ঠিক মতো হাঁটতে পারছিল না। এই আত্মার দুনিয়ায় কিমের বারবার বাস থেকে নামা, কিছুটা দূরে গিয়ে পড়ে যাওয়া এবং লির আবার তাকে সামলানো, এই সব কিছু একটা লুপে চলছিল। লি সবসময় তাকে সামলে নিজের বাড়ি নিয়ে যেত এবং প্রতিদিন তার পা সেলাই করে দিত, যাতে সে এই আত্মার দুনিয়ায় হাঁটতে পারে এবং আসল দুনিয়াতেও জলদি ঠিক হয়ে যায়। এই লিকে, যাকে আমরা পুরো মুভিতে একজন খুনি ভেবে এসেছি, আসলে সেই কিমের সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী ছিল। দৃশ্য বদলে এবার শায়ানকে দেখানো হয়, যে এখন তার অন্ধকার ঘরে ছিল। অনেকক্ষণ লাইট না আসায় সে প্রায় পাগল হয়ে যাচ্ছিল এবং যখনই সে পড়ে যায় তার নিজের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে তাকে বাঁচানোর জন্য তার বন্ধু হাইবন তাকে পেছন থেকে ধরে নিয়েছিল। এটা জানতে পেরে সে খুব কাঁদতে শুরু করে এবং হাইবন তাকে সান্ত্বনা দেয়। এখানে ডিটেকটিভও সিগারেট ধরানোর জন্য নিজের লাইটার অন করে, আর আলোর মধ্যে সে নিজের যে রূপ দেখে তাতে দেখা যায় তার মাথা অর্ধেক অংশ গায়েব ছিল। সে ভয় পেয়ে লাইট শপের ভেতরে চলে যায় এবং জংয়ের কাছে এই সমস্ত অদ্ভুত জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কেন এমন কিছু হচ্ছে। সে জংকে আরও একটি প্রশ্ন করে, এই দুনিয়ায় এখনও সকাল কেন হয় না, সবসময় রাতি কেন থাকে। তার কথার জবাবে জং কিছু বলে না, বরং নিজের চশমাটা খুলে ফেলে এবং আমরা প্রথমবারের মতো তার ভৌতিক চোখ অর্থাৎ ডেমনিক আইস দেখতে পাই। এই চোখ দেখে ডিটেকটিভ বুঝতে পারে জং কোনো মানুষ নয়, আর সে এটাও জেনে যায় যে সে নিজেও আর মানুষ নেই। ডিটেকটিভের নিজের অ্যাক্সিডেন্টের কথা মনে ছিল, কিন্তু সে জংয়ের কাছে জংয়ের কাহিনী জানতে চায়। জং জানায় যে বহু বছর আগে যখন ভূমিকম্প হয়েছিল তখন তাদের বিল্ডিংটা ভেঙে পড়েছিল। সেই বিল্ডিংয়ের নিচে সে এবং তার মেয়ের দুজনই চাপা পড়ে গিয়েছিল। জং তার মেয়েকে খোঁজার ও বের করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখন সে পারল না তখন সে এই দোকানে সাহায্য চাইতে আসে। সেই সময় এই লাইট শপের মালিক ছিল একটি মেয়ে, যে জংকে দেখে জানায় যে জং মারা গিয়েছে এবং সে একটি আত্মা হয়ে গিয়েছে।
গিয়েছে। সে জংকে এটাও বলেছিল যে তোমার মেয়েকে দুনিয়াতে রেস্কিউ করা হয়েছে এবং সে জীবিত আছে, তাই সে তোমার সাথে দেখা করতে পারবে না। জং জানায় যে সেদিনের পর থেকে সে এই লাইট শপটা সামলাতে শুরু করে, কারণ সে জানতে পেরেছিল যে মারা যাওয়ার পর বা কোনো বিপদে পড়লে আত্মারা একবার এই লাইট শপে নিশ্চয়ই আসে। সে আজ পর্যন্ত এই আশা নিয়ে কাজ করছে যাতে সে একবার নিজের মেয়ের সাথে দেখা করতে পারে। এবার ডিটেকটিভ জংকে জিজ্ঞাসা করে, আমি কি মারা গিয়েছি? জং বলে, না, তুমি কোমায় আছো। এখন তোমার আত্মা শুধু এখানে আছে। তুমি আবার নিজের দুনিয়াতে ফিরে যেতে পারো। আর এই জায়গাটা তোমার জন্য একটা পোর্টালের মতো, যা এই আত্মার দুনিয়াকে এবং তোমাদের মানুষের দুনিয়াকে কানেক্টেড রেখেছে। তোমাকে এখানে নিজের লাইট বা আলোটি খুঁজে বের করতে হবে। যদি তুমি তোমার লাইট পেয়ে যাও তবে তুমি নিজের দুনিয়ায় ফিরে যাবে। ডিটেকটিভ এদিক ওদিক তাকাতে থাকে। সেখানে অনেক লাইট ছিল। সে জংকে জিজ্ঞাসা করে, আমার লাইট কোনটা আর আমি এটা কিভাবে পাবো? জং তাকে জানায় যে সে তার লাইট পেয়ে গিয়েছে। সে অবাক হয়ে নিজের লাইটের দিকে তাকায়, যা এখন তার জ্বালানো ছাড়াই জ্বলছিল, অর্থাৎ এটাই ছিল তার লাইট। এখানে এই আত্মার দুনিয়ায় এবার আমরা সেই বাস ড্রাইভারকেও দেখি। সেই বাস ড্রাইভার এই দুনিয়ায় আসা তার সমস্ত প্যাসেঞ্জারদের লাইট শপ পর্যন্ত পৌঁছে যেতে চায়, যাতে যারা দুনিয়ায় কোমায় আছে তাদের লাইফ আবার নর্মাল হতে পারে এবং সে কোনোভাবে নিজের ভুলটা শুধরাতে পারে। এই সময় সে ভেজা শরীরে ইউজির কাছে আসে তাকে লাইট শপে নিয়ে যাওয়ার জন্য, যাতে ইউজি নিজের লাইট খুঁজে নিজের দুনিয়ায় ফিরে যায়। সে ইউজিকে সমস্ত কথা বলে দেয় যে এই সময় এই দুনিয়ায় তুমি আসল নও, এখানে তোমার আত্মা আছে। আর সে তার কাছে নিজের কাজের জন্য ক্ষমাও চায় এবং তারপর সেই ড্রাইভার তাকে নিয়ে লাইট শপের ভেতরে চলে আসে। লাইট শপের ভেতরে আসতেই প্রথম নজরেই ইউজি নিজের লাইট পেয়ে যায়। সে নিজের লাইটের সন্ধান এভাবে পেয়েছিল যে বাকি সমস্ত লাইট তার কাছে ঝাপসা লাগছিল এবং তার লাইটটা খুব ব্রাইট এবং উজ্জ্বল লাগছিল। যেমনই ইউজি এই লাইটটার হাতে দেয়, সেই লাইটটা আরও বেশি জ্বলতে শুরু করে এবং জং তার কাছে এসে বলে, আশা করি আমাদের আবার এখানে দেখা হবে না। অর্থাৎ সে ইউজিকে তার দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছিল এবং তাকে বাই বলছিল। দৃশ্য বদলে আমাদের আবারও কিম এবং লিকে দেখানো হয়। লুকটা আবার শুরু হওয়ার আগেই এবার লি দ্রুততা দেখিয়ে জলদি বাসের ভেতরে উঠে পড়ে এবং কিমকে সমস্ত কথা বলে দেয় যে তুমি এই সময় একটা আত্মার দুনিয়াতে আছো। আমি মারা গিয়েছি, কিন্তু তুমি এখনও তোমার দুনিয়ায় জীবিত আছো এবং এই সময় কোমায় থাকার কারণে তোমার আত্মা এখানে এসেছে। তোমাকে নিজের দুনিয়ায় ফিরে যেতে হবে। কিম লির কথাগুলো বুঝতে পারছিল, কিন্তু সে জানতো না লি আসলে কে এবং তাকে এই সব কেন বলছে। অ্যাক্সিডেন্টের কারণে সে লিকে পুরোপুরিভাবে ভুলে গিয়েছিল। এখানে আমরা দেখি বাস ড্রাইভার সায়ানকে নেওয়ার জন্য এসেছিল। সেখানে সে সায়ানের বন্ধুকেও অর্থাৎ হাইবনকেও দেখতে পায়। তখন সে তার কাছে ক্ষমা চায় তার মৃত্যুর জন্য। সায়ানের বন্ধু তাকে ক্ষমা করে দেয় এবং সে এখন সায়ানের বন্ধুর কাছে রিকোয়েস্ট করে, প্লিজ তুমি ওকে লাইট শপে পাঠিয়ে দাও। ওর বেঁচে থাকার কিছু আশা আছে। ও এখনও পুরোপুরি মরেনি। ও যদি লাইট শপে চলে যায় তবে ও আসল দুনিয়ায় বেঁচে উঠবে। এটা শুনে সায়ানের বন্ধু তার কাছে প্রমিস করে যে সে তাকে লাইট শপে নিশ্চয়ই পাঠিয়ে দেবে। এখানে এখন লাইট শপের দৃশ্য দেখানো হয়, যেখানে এই সময় লাইট শপের ভেতরে হাইজুর মা এসেছিল যে মারা গিয়েছিল। সে লাইট শপে এসেছিল যাতে সে নিজের মেয়ে হাইজুর জন্য লাইট নিয়ে যেতে পারে এবং আসল দুনিয়ায় সে যেন কোমা থেকে বের হতে পারে। কিন্তু এখানে জং তাকে জানায় যে তোমার মেয়েকে লাইট নেওয়ার জন্য এখানে নিজেকেই আসতে হবে। এখানে হাইজুর মা জংকে দেখে কাঁদতে শুরু করে। আর এখানেই রিভিল হয় এই সিরিজের সব থেকে বড় টুইস্ট। হাইজুর মা আসলে জংয়ের সেই মেয়ে ছিল যে সেদিন সেই অ্যাক্সিডেন্টে জংয়ের থেকে হারিয়ে গিয়েছিল। সে ইশারা করে এই কথা জংকে বুঝিয়ে দেয় এবং জং নিজের মেয়েকে পেয়ে খুব খুশি হয়। ফাইনালি তার বহু বছরের অপেক্ষা ও পরিশ্রম সফল
হয়েছিল। সে নিজের মেয়েকে জড়িয়ে ধরে। অন্যদিকে দৃশ্য বদলে আমাদের আবারও সেই বাস ড্রাইভারকে দেখানো হয়। সে হাইজুর সাথে দেখা করতে এসেছিল। সে হাইজুকে সমস্ত কথা বলে দেয় যে কিভাবে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে কোমায় আছে এবং এই সময় তাকে লাইট শপে যেতে হবে যাতে সে নিজের দুনিয়ায় ফিরে যেতে পারে। এই সমস্ত কথা জানতে পেরে হাইজুর মস্ত বড় ধাক্কা লাগে। হাইজুর সাথে একের পর এক অদ্ভুত জিনিস হয়েই যাচ্ছিল, যার কারণে সে ডিস্টার্ব ছিল। আসল কারণ ছিল যে তার আত্মা এখনও কারো নজরই আসছিল না। সে আজ বুঝতে পারল কেন সমস্ত বন্ধুরা তাকে ইগনোর করত এবং কেন স্কুলে শুধু একটা মেয়েই তাকে দেখতে পাচ্ছিল। সে খুব ঘাবড়ে যায় এবং বাড়ি যায়। সেখানে সে দেখে তার মা তার লাইট নিয়ে এসেছে। এখানে হাইজু জানতে পারে যে তার মা আসলে দুনিয়ায় মারা গিয়েছে। এটা জানতে পেরে সে পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজের লাইট নিয়ে নিজের দুনিয়ায় যেতে অস্বীকার করে। হাইজু নিজের হাত গুটিয়ে নেয়। সে লাইট ধরছিল না, কিন্তু হাইজুর মা তাকে জড়িয়ে ধরে, আদর করে অনেক বোঝায় এবং জোর করে তার হাতে লাইটটা ধরিয়ে দেয়। এদিকে সায়ানের বন্ধুও সায়ানকে প্রমিস করিয়ে লাইট শপে পাঠিয়ে দিয়েছিল। লাইট শপে গিয়ে সায়ান দেখে যে তার লাইটটা খুব কম জ্বলছিল, অর্থাৎ তার বেঁচে থাকার চান্স খুবই কম ছিল। যদি সে বেঁচেও যেত তবে অনেক অসুস্থ থাকতো। যেহেতু তার বন্ধু এই আত্মার দুনিয়াতেই ছিল, তাই সে নিজের দুনিয়ায় ফিরে যেতে বারণ করে দেয় এবং নিজের ঘরে ফিরে আসে। সে তার বন্ধুকে জানায় যে আজকের পর সে কখনো এখান থেকে যাবে না। এদিকে আমাদের দেখানো হয় যে লিও জোর করে কিমকে টেনে লাইট শপ পর্যন্ত নিয়ে এসেছিল। কিম এখনও লিকে চিনতে পারছিল না, কিন্তু লির কথা মেনে সে লাইট শপের ভেতরে যায় এবং সেও নিজের লাইট পেয়ে যায়। তার নিজের লাইট টাচ করার সাথে সাথেই সেখানে এক তীব্র আলোর সৃষ্টি হয় এবং ফাইনালি কিম নিজের দুনিয়ায় চলে যায়। তার পেছন থেকে লি অঝরে কাঁদতে কাঁদতে বসে পড়ে, কারণ সে জানতো আজকের পর সে আর কখনো কিমকে দেখতে পাবে না। দৃশ্য বদলে আমাদের আসল দুনিয়ার দৃশ্য দেখানো হয়, যেখানে ফাইনালি ইউজির শুধু জ্ঞানই ফেরেনি, বরং সে আগের মতো নর্মালও হয়ে গিয়েছে। এবং এখানে তার সাথে দেখা করতে সেই নার্স আসে, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। হাইজুও কোমা থেকে বাহিরে চলে এসেছিল, কিন্তু হাইজুর অন্য দুনিয়ায় ঘটে যাওয়া সব কিছু আজ পর্যন্ত মনে ছিল। এই কারণে সে খুব দুঃখীও ছিল, কারণ সে শেষবারের মতো তার মায়ের সাথে দেখা করে এসেছিল এবং এই দুনিয়ায় সে তার মায়ের অভাব খুব বেশি অনুভব করছিল। আত্মার দুনিয়ায় আমাদের দেখানো হয় যে সেই বাস ড্রাইভার সবার কাছে ক্ষমা চাওয়ার পর এখন অন্য দুনিয়াতেও ভালো কাজ করতে শুরু করেছে। সে ডিউটি নিয়েছে যে যত মানুষের আত্মা কোমার কারণে এই দুনিয়ায় আসবে, সে তাদের সবাইকে লাইট শপ পর্যন্ত নিয়ে যাবে, যাতে তারা জলদি নিজেদের দুনিয়ায় ফিরে যেতে পারে। এই দুনিয়ার ভেতরেই এখন লাইট শপে জংয়ের সাথে সাথে হাইজুর মাও থাকে এবং এই বাবা মেয়ে এই দুনিয়ায় একে অপরকে পেয়ে খুব খুশি। ফাইনালি আসল দুনিয়ায় আমরা কিমকেও দেখে নিই, যে কোমা থেকে ফিরে এসেছে ঠিকই, কিন্তু আজকেও তার লির কথা মনে নেই। লির ব্যাপারে সে তার মায়ের কাছে এবং কিছু মানুষের কাছে শুনেছে যে তার বন্ধু ছিল, কিন্তু তার নিজের কোনো কথাই মনে ছিল না। হ্যাঁ, এই কথা তার নিশ্চয়ই মনে ছিল যে আত্মার দুনিয়া থেকে আসল দুনিয়ায় আসতে লি তাকে সাহায্য করেছিল। ডিটেকটিভ সংও এখন নিজের লাইফে ফিরে এসেছিলেন, কিন্তু আবার লাইফ পাওয়ার কারণে ওনাকে এখন এই দুনিয়ায় থাকা সমস্ত আত্মাদের দেখতে পাওয়া যেত, আর এর কারণে ডিটেকটিভ বেশ ডিস্টার্ব থাকতেন। এখানে ডিটেকটিভের এক অদ্ভুত লোকের সাথে দেখা হয়, যে ডিটেকটিভকে বিরক্ত হতে বারণ করে এবং বলে, আমি বুঝতে পারছি আপনি অন্য দুনিয়ায় মানুষদের এবং আত্মাদের দেখে ডিস্টার্ব হচ্ছেন। আগে আমিও এভাবেই ডিস্টার্ব হতাম, কারণ আমিও ওদের সবাইকে দেখতে পাই, কিন্তু আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে যাবে। আর এভাবেই এই দুইজনকে দেখানোর মাধ্যমে এই সিজনটা এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অলে সেট করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে আপনাদের পছন্দের মুভির এক্সপ্লেনেশন আপলোড করতে থাকি। সাবস্ক্রাইব করা থাকলে নেক্সটে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন। তাই আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।